নব্বই দশকের পরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় মুখ মনির খান। মনির খান ৯০ দশকের পরবর্তী সময়ে জনপ্রিয়তার এতটাই তুঙ্গে উঠেছিলেন যে সেই সময় কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের আড্ডায় মনির খানের অঞ্জনাকে রীতিমতো তাদের নায়িকা হিসেবে কল্পনা করে তার গানগুলো আড্ডায় ব্যবহার করতেন। মনির খানের গান ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলের আড্ডা জমতো না, এরকম দৃশ্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে দেখেছি। সেই জনপ্রিয় মনির খান রাজনীতির সঙ্গে যখন জড়িত হলেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হলেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার ফলে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, বিশেষ করে গত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন মনির খান সঙ্গীতাঙ্গনে প্রচণ্ড বঞ্চনার শিকার হয়েছেন। বাংলাদেশ টেলিভিশনে, বাংলাদেশ বেতারে, শিল্পকলায়, সরকারি সব জায়গায় তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। বিএনপির রাজনীতি করতেন, রাজনীতি করতে গিয়ে নিজের সঙ্গীত ক্যারিয়ারের অনেক বড় ক্ষতি করে ফেলেছিলেন তিনি, কিন্তু তারপরেও রাজনীতি করেছেন। একটা সময় বিএনপির সঙ্গে অভিমানের জন্ম হয় এবং তিনি রাজনীতি থেকে আবার মুখ ফিরিয়ে নেন। দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আবারও বিএনপির রাজনীতিতে সরব হচ্ছেন, সেরকম ঘোষণাই দিয়েছেন মনির খান। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে মনির খান সহ বিএনপির রাজনীতির বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, থাকবেন আমাদের নিয়মিত আয়োজনে। বলছিলাম জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের কথা। মনির খান বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে খুবই জনপ্রিয় একটি নাম। বিএনপির রাজনীতি থেকে অভিমানে একটু দূরে ছিলেন, সে অভিমান আবার তার কেটে গেছে, তিনি আবার রাজনীতিতে সরব হচ্ছেন এবং তিনি বলেছেন যে অভিমান ব্যাপারটা পরিবারের সদস্যদের মধ্যেই হয়, পরিবারের মধ্যে অভিমান, রাগ এগুলো হয়, আবার সেগুলো ঠিকও হয়ে যায়। আমি অভিমান করে তো আর অন্য কোনো দলে যোগদান করিনি, সুতরাং আমার যে জায়গা, রাজনৈতিক আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ, সেখানেই আমি আছি এবং সেখানেই আমৃত্যু থাকতে চাই। ফেসবুকেও তিনি সেভাবেই লিখেছেন এবং গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কথাই তিনি সেভাবেই বলেছেন। সুতরাং ভেবে নেওয়াই যায় মনির খান আবারও বিএনপির রাজনীতিতে সরব হচ্ছেন। বিএনপির রাজনীতি একজন বড় তারকা, সেই বড় তারকাকে তারা আবারও তাদের পাশে মাঠের রাজনীতিতে পাচ্ছেন। এটা বিএনপির রাজনীতির জন্য একটা ভালো খবর। বিএনপির রাজনীতির মাঝে আর একটা বড় খবর তৈরি হয়েছে, সেটা হচ্ছে গতকালকেই আমরা শুনেছি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন একজন পরিচালক। মাদার অফ ডেমোক্রেসি এই নামের সিনেমা তৈরির ঘোষণা করেছেন এবং পরিচালক গণমাধ্যমে বলেছেন যে এই সিনেমা তৈরির জন্য খালেদা জিয়ার অনুমতি, পরিবারের অনুমতি তিনি নিয়েছেন। আজকে বিএনপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বিএনপি কিংবা খালেদা জিয়ার পরিবার কোনো ধরনের কোনো সিনেমা কিংবা ডকুমেন্টারি তৈরি করার কোনো অনুমতি কাউকে দেয়নি। এরকম একটি খবর বেশ টনক নড়িয়েছে রাজনীতিক অঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গন সব ক্ষেত্রেই। এর মাঝে যে আলোচনাটা হচ্ছিল গতকালকে ঘোষণা দেওয়ার পরপরই, ওই পরিচালকের ঘোষণার পরপরই যে আলোচনাটা হচ্ছিল সেটা হচ্ছে যে এর আগের সরকারে শেখ হাসিনার সিনেমা বানানো, বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা বানানো এবং অনুদানের বিভিন্ন সিনেমা, ওই ধরনের সিনেমা বানানো, এগুলো নিয়ে বঙ্গবন্ধুর সিনেমাটাকে বাদ দিলে শেখ হাসিনার নামে যে সিনেমা বানানো, সেগুলো নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে এবং এইটাকে দলীয় যে চাটুকার বৃত্তি সেই কথাও অনেকে বলেছেন। সেরকম পরিস্থিতিতে যখন বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হয়ে বিএনপি ক্ষমতায় যাবার আগেই বিএনপি চেয়ারপারসনকে নিয়ে সিনেমা তৈরির ঘোষণা
আবারও রাজনীতির মধ্যে মানে সংস্কৃতির মধ্যে রাজনীতি ঢোকানো, রাজনীতির মধ্যে সংস্কৃতি ঢোকানো, এই ব্যাপারগুলো যখন সমালোচনার মধ্যে আসছিল, সমালোচিত হচ্ছিল, 24 ঘন্টাও সময় নেয়নি কিন্তু বিএনপি আনুষ্ঠানিকভাবে তারা বিবৃতি দিয়েছে যে এই ধরনের কোনো সিনেমার অনুমতি তারা দেয়নি। সাম্প্রতিক সময়ে বিএনপির বেশ কিছু পজিটিভ রাজনীতি লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির তরফ থেকে আর একটা সিদ্ধান্ত এসেছে, স্থায়ী কমিটির যে সভা, সেই সভা থেকে আর একটা সিদ্ধান্ত হয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত করার জন্য কোনো সময়সীমা বেঁধে তারা দেবে না। অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে কাজ, এক স্বৈরাচারের পতনের পরে রাষ্ট্র সংস্কারের যে কাজ, সেই কাজে যতটুকু সময় লাগে অন্তর্বর্তীকালীন সরকারের, সেই সময়টা বিএনপি দিতে চায়। এটাও বিএনপির ইতিবাচক রাজনীতির একটা ফল। সব থেকে যেটা আমার কাছে পজিটিভ মনে হয়েছে গত কয়েকদিনে বিএনপির রাজনীতিতে, সেটা হচ্ছে যে বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তিনি গণমাধ্যম সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছিলেন কয়েকদিন আগে, এবং মন্তব্যের পরেই তাকে কিন্তু বিএনপি দলীয়ভাবে তাকে শোকজ নোটিশ দেয়, এবং শোকজ নোটিশ দিয়েই বিএনপি ক্ষান্ত থাকেনি, তার কিন্তু শাস্তি হয়েছে। অর্থাৎ তার পদাবনতি হয়েছে, যে পদে ছিলেন তার নিচের পদে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের মাধ্যমে একটা বার্তা বিএনপির হাইকমান্ড থেকে একেবারে প্রত্যন্ত পর্যায় পর্যন্ত একটা বার্তা দেওয়া হলো। সেটা হচ্ছে যে অপশাসনের পরিণতি কি হয় সেটা জাতি দেখেছে। সেই অপশাসনের পরিণতি ভোগ করার পরে আবার নতুন করে অন্য আরেকটা দল যদি একই ধরনের কালচার চর্চা করতে থাকে, তাহলে সেটা কোনোভাবেই শুভ নয়। এই যে বিএনপির পদক্ষেপ, এই পদক্ষেপটাকে আমিও ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাতে চাই। এরকম বেশ কিছু পজিটিভ সিগন্যাল, এবং দেশব্যাপী সরকারের পট পরিবর্তনের পরে দেশব্যাপী যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের পরে বিএনপির বিভিন্ন পর্যায় থেকে যে সচেতনতামূলক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে, যে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, প্রতিশোধের রাজনীতি করা যাবে না, এটা যদি সব রাজনৈতিক দলের আদর্শ হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশটা সত্যিই বদলে যাবে। বাংলাদেশটা নৈরাজ্যের বাংলাদেশ থাকবে না। স্বাধীনভাবে কথা বলার অধিকার যেমন আমাদের দরকার, তেমনি রাজনৈতিক দলগুলোরও তাদের সেই গণতান্ত্রিক চর্চা, জনগণ যেন স্বাধীনতা ভোগ করে, জনগণের উপরে যেন কোনো কিছু চাপিয়ে দেয়া না হয়, জনগণের উপরে যেন কোনো জবরদস্তি করা না হয়, এবং জনগণের আর একটা বড় মুখপাত্র বলা যায় গণমাধ্যমের উপরেও যেন বল প্রয়োগ করা না হয়। যে অভিযোগটা গত 15-16 বছরের আওয়ামী লীগ সরকারের ওপরে প্রচণ্ডভাবে আসছে, এখন পর্যন্ত আসছে, যে গণমাধ্যমকে তারা শোষণ করেছে, সেই একই কাজ অন্য দলগুলো যেন না করে, এবং এখান থেকে একটা পরিশুদ্ধির ব্যাপার যেন আসে, সেই ইঙ্গিতটা, কিছু শুভ ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। পরিপূর্ণ শুভ ইঙ্গিত যদি সত্যি আসে, তাহলে বাংলাদেশটা বদলে যেতে খুব বেশি সময় লাগবে না। বদলে যাওয়া বাংলাদেশের সাফল্য আমরাও চাই, সেই সফলতা আসুক, এবং অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে নির্বাচনের মাধ্যমে নতুন আর একটা সরকার, সেই সরকারগুলোর মাধ্যমে বাংলাদেশের রাজনীতি বদলে যাক, গণতন্ত্র সত্যি সত্যি প্রাতিষ্ঠানিক রূপ পাক।